আগামী ৭ ও ৮ জুলাই তুর্কির রাজধানী আঙ্কারায় বসছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নেটোর শীর্ষ সম্মেলন। ইউরোপ ও নর্থ আমেরিকার ৩২ সদস্যের এই সামরিক জোটের সামনে এবার শুধু রাশিয়া বা ইউক্রেন যুদ্ধ নয়, সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে জোটের রাজনৈতিক ঐক্য, আমেরিকার দীর্ঘমেয়াদী অঙ্গীকার, ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা এবং দ্রুত অস্ত্র উৎপাদনের সক্ষমতা। আঙ্কারা সম্মেলনের মূল লক্ষ্য নেটোর প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা। তবে ইরান যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা ও ইউরোপিয়ান মিত্রদের মধ্যে তৈরি হওয়া মতপার্থক্য সম্মেলনের আলোচনাকে প্রভাবিত করতে পারে। নেটো কর্মকর্তাদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা যদি সম্মেলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, তাহলে জোটের মূল এজেন্ডা রাশিয়াকে প্রতিরোধ, ইউরোপের নিরাপত্তা এবং ইউক্রেনকে সহায়তা আড়ালে পড়ে যেতে পারে। কেন নেটোর জন্য আঙ্কারা সম্মেলন গুরুত্বপূর্ণ? নেটো ১৯৪৯ সালে গঠিত হয় ইউরোপ ও উত্তর আমেরিকার সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করতে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হল ওয়াশিংটন চুক্তির অনুচ্ছেদ ৫। এই ধারায় বলা হয়েছে, জোটের একটি সদস্যের উপর হামলা হলে সেটিকে সব সদস্যের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এই নীতি নেটোর মূল প্রতিরোধ শক্তি। কারণ কোনো সদস্য দেশ জানে তার উপর আক্রমণ হলে শুধু নিজস্ব বাহিনী নয়, পুরো জোটের সামরিক ও রাজনৈতিক সমর্থন পাওয়ার কথা। কিন্তু এই প্রতিশ্রুতির কার্যকারিতা নির্ভর করে বিশেষ করে আমেরিকার অংশগ্রহণের উপর। আমেরিকার সামরিক শক্তি, গোয়েন্দা সক্ষমতা, পারমাণবিক প্রতিরোধ, পরিবহন ব্যবস্থা এবং সামরিক সরঞ্জাম ছাড়া ইউরোপের প্রতিরক্ষা এখনও পুরোপুরি স্বনির্ভর নয়। এই কারণেই আঙ্কারা সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক লক্ষ্য হবে আমেরিকাকে জোটের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত রাখা। সম্মেলনের খসড়া ঘোষণায় নেতারা অনুচ্ছেদ ৫-এর প্রতি অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে পারেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। তবে শুধু ঘোষণাই যথেষ্ট নয়। ইউরোপিয়ান মিত্রদের কাছে প্রশ্ন হলো, ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন এলে বাস্তব সামরিক প্রতিশ্রুতি কতটা নির্ভরযোগ্য থাকবে? ট্রাম্পকে জোটে রাখা কেন এত বড় ইস্যু? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই নেটো সদস্যদের প্রতিরক্ষা ব্যয় নিয়ে কঠোর সমালোচনা করে আসছেন। তার অভিযোগ, ইউরোপিয়ান দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত অর্থ ব্যয় না করে আমেরিকার সামরিক সুরক্ষার উপর নির্ভর করেছে। চলতি বছর গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের সঙ্গে বিরোধ এবং ইরান যুদ্ধ ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশের পর ট্রাম্প নেটোকে কাগুজে বাঘ বলেছিলেন। তিনি জোট থেকে সরে যাওয়ার কথাও বিবেচনা করছেন বলে ইঙ্গিত দেন। এতে ইউরোপীয় রাজধানীগুলোতে উদ্বেগ বাড়ে। The Trump administration to withdraw from NATO, it would change the world. It would in some ways push the world toward a geopolitical jungle. নেটোর মহাসচিব মার্ক রুটা এই উত্তেজনা কমাতে দুই ধরনের কৌশল নিয়েছেন। প্রথমত, তিনি ট্রাম্পের বোঝা ভাগাভাগি দাবিকে স্বীকৃতি দিয়েছেন। দ্বিতীয়ত, ইউরোপিয়ান সদস্যদের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং সামরিক সক্ষমতা উন্নয়নের তথ্য তুলে ধরে দেখাতে চাইছেন যে ইউরোপ পরিবর্তনের পথে আছে। এখানের রাজনৈতিক বাস্তবতা হলো, ট্রাম্পের সমালোচনা পুরোপুরি নতুন নয়। বহু আমেরিকান প্রশাসনই ইউরোপিয়ান সদস্যদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানিয়েছে। তবে ট্রাম্পের বক্তব্য ও নীতিগত অনিশ্চয়তা ইউরোপকে দ্রুত বিকল্প প্রস্তুতি নিতে বাধ্য করছে। Free ride on the United States. If they don't spend enough of their own money defending themselves, they take advantage of American readiness to spend more on defense and to provide a protective umbrella. ইউরোপকে কেন বেশি দায়িত্ব নিতে হচ্ছে? আমেরিকা এখন ইউরোপের নিরাপত্তার মূল দায়িত্ব ধীরে ধীরে ইউরোপিয়ান মিত্রদের হাতে দিতে চাইছে। ওয়াশিংটনের কৌশলগত মনোযোগ ক্রমেই ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাড়ছে, যেখানে চায়নার সামরিক উত্থান, তাইওয়ান প্রশ্ন এবং
সামুদ্রিক প্রতিযোগিতা আমেরিকার জন্য অগ্রাধিকার পাচ্ছে। এই প্রেক্ষাপটে আমেরিকার নেটোর জন্য সংকটকালে ব্যবহারযোগ্য সামরিক সক্ষমতার তালিকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপিয়ান সদস্যরা সেই ঘাটতির বড় অংশ পূরণের চেষ্টা করছে। একই সঙ্গে আমেরিকার ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট ইউরোপে আমেরিকান সেনা মোতায়েন পুনর্মূল্যায়নের ঘোষণা দিয়েছেন। এই পরিবর্তনকে বলা হচ্ছে বার্ডেন শিফটিং বা প্রতিরক্ষা দায়িত্বের ভার ইউরোপে সরিয়ে দেওয়া। ইউরোপিয়ান নেতারা নীতিগতভাবে এই দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানালেও তারা বলছেন আধুনিক সেনাবাহিনী, গোলাবারুদ মজুদ, আকাশ প্রতিরক্ষা, সামরিক পরিবহন ও গোয়েন্দা কাঠামো গড়ে তুলতে সময় লাগে। সবচেয়ে বড় উদ্বেগ হলো ওয়াশিংটনের নীতির গতি ইউরোপের প্রস্তুতির গতির চেয়ে দ্রুত হয়ে যেতে পারে। প্রতিরক্ষা ব্যয় 5% লক্ষ্য কতটা বাস্তবসম্মত? গত বছর নেদারল্যান্ডসের দ্য হেগে নেটো সম্মেলনে সদস্যরা 2035 সালের মধ্যে জিডিপির 5% প্রতিরক্ষা ও প্রতিরক্ষা সম্পর্কিত খাতে ব্যয়ের অঙ্গীকার করে। এর মধ্যে অন্তত 3.5% ব্যয় হবে সেনা, অস্ত্র, গোলাবারুদ, প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতায়। বাকি 1.5% ব্যয় করা যাবে সাইবার নিরাপত্তা, গুরুত্বপূর্ণ অবকাঠামো, বেসামরিক প্রস্তুতি উদ্ভাবন এবং প্রতিরক্ষা শিল্পে। নেটোর তথ্য অনুযায়ী ইউরোপিয়ান সদস্য ও কানাডা 2025 সালে আগের বছরের তুলনায় প্রকৃত মূল্যে প্রতিরক্ষা ব্যয় 20% বাড়িয়েছে। তাদের সম্মিলিত ব্যয় দাঁড়িয়েছে প্রায় $574 বিলিয়ন। পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়া ইতিমধ্যে মূল প্রতিরক্ষা ব্যয় 3.5% লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। তবে সব দেশের চিত্র এক নয়। উচ্চ মূল্যস্ফীতি, বাজেট ঘাটতি, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় এবং জনমতের চাপের কারণে অনেক সরকার প্রতিরক্ষা বাজেট বাড়াতে রাজনৈতিক বাধার মুখে পড়ছে। স্পেন সহ কয়েকটি দেশ এই লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। ফলে আঙ্কারা সম্মেলনে শুধু প্রতিশ্রুতি নয়, কোন দেশ কখন কিভাবে লক্ষ্য পূরণ করবে সেই বাস্তব রোডম্যাপ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অর্থ বরাদ্দই কি সামরিক শক্তির মূল চাবিকাঠি? নেটোর আরেকটি বড় সমস্যা হলো প্রতিরক্ষা শিল্প। বাজেট বাড়লেও নতুন অস্ত্র, গোলাবারুদ, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক যান দ্রুত পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে অর্ডার দেওয়ার পর সরবরাহ পেতে কয়েক বছর লেগে যাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউরোপকে দেখিয়েছে দীর্ঘ যুদ্ধ চালাতে গোলাবারুদের মজুদ ও উৎপাদন সক্ষমতা কতটা গুরুত্বপূর্ণ। ইউক্রেনের জন্য আর্টিলারি শেল, আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের চাহিদা বেড়েছে। একই সময়ে নেটো সদস্যদের নিজেদের সামরিক মজুদও পূরণ করতে হচ্ছে। আঙ্কারা সম্মেলনে কয়েক দশক বিলিয়ন ডলারের নতুন প্রতিরক্ষা চুক্তি ঘোষণার সম্ভাবনা রয়েছে। কিন্তু নেটোর নেতৃত্ব শিল্প প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন লাইন বাড়ানো, যৌথ উৎপাদন এবং দ্রুত সরবরাহের আহ্বান জানাচ্ছে। এখানে বাধা রয়েছে দক্ষ শ্রমিকের সংকট, কাঁচামাল সরবরাহ, প্রযুক্তি স্থানান্তর, জাতীয় ক্রয় নীতি এবং সদস্য দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা বাণিজ্য সীমাবদ্ধতা। নেটোর জন্য দীর্ঘমেয়াদী হুমকি। নেটো এখনও রাশিয়াকে ইউরো আটলান্টিক নিরাপত্তার সবচেয়ে বড় ও দীর্ঘমেয়াদী হুমকি হিসেবে দেখে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া অর্থনৈতিক চাপ ও সামরিক ক্ষতির মুখে থাকলেও মস্কো প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় করছে। মার্ক রুটে সতর্ক করে বলেছেন, রাশিয়ার রাষ্ট্রীয় বাজেটের প্রায় অর্ধেক এখন প্রতিরক্ষায় যাচ্ছে। এই ব্যয় শুধু ইউক্রেন যুদ্ধের জন্য নয়, ভবিষ্যতে সামরিক সক্ষমতা পুনর্গঠন, নতুন অস্ত্র উৎপাদন এবং নেটোর পূর্ব সীমান্তে চাপ তৈরির সম্ভাবনাও তৈরি করছে। তাই নেটোর দৃষ্টিতে প্রতিরোধ মানে শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, রাশিয়াকে এমন বার্তা দেওয়া যে কোনো সদস্যের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের খরচ অসহনীয় হবে। ইউক্রেন সহায়তা ধরে রাখার পরীক্ষা। রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের 4 বছরের বেশি সময় পরও ইউক্রেনকে সহায়তা দেওয়া নেটোর অন্যতম প্রধান কাজ।
ইউরোপিয়ান দেশগুলো দ্বিপক্ষীয় সহায়তা, ইউরোপিয়ান ইউনিয়নের ঋণ এবং প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ারমেন্টস লিস্ট বা পার্ল উদ্যোগের মাধ্যমে কিয়েভকে সহায়তা দিচ্ছে। আঙ্কারা সম্মেলনের খসড়া ঘোষণায় 2026 সালে ইউক্রেনকে 70 বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা এবং 2027 সালেও অন্তত একই মাত্রার সহায়তার প্রতিশ্রুতির কথা রয়েছে। তবে এই অর্থায়ন ধরে রাখা সহজ হবে না। জাতীয় বাজেটের উপর চাপ বাড়ছে, যুদ্ধ দীর্ঘ হচ্ছে এবং ইউরোপের ভেতরে কোন দেশ কতটা ব্যয় করছে তা নিয়ে অসন্তোষ রয়েছে। পরিশেষ, আঙ্কারা সম্মেলনে নেটোর সামনে মূল প্রশ্ন একটাই: জোটটি কি দ্রুত বদলে যাওয়া বিশ্বে নিজের প্রতিরক্ষা কাঠামোকে বাস্তব সক্ষমতায় রূপ দিতে পারবে? ট্রাম্পকে জোটে রাখা, ইউরোপকে বেশি দায়িত্ব নেওয়ার উপযোগী করা, প্রতিরক্ষা শিল্পকে দ্রুততর করা, রাশিয়াকে প্রতিরোধ করা এবং ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখা, সবগুলো ইস্যু পরস্পরযুক্ত। আঙ্কারা সম্মেলনে শক্তিশালী ঘোষণা আসতে পারে, কিন্তু নেটোর বিশ্বাসযোগ্যতা নির্ভর করবে ঘোষণার পর সদস্যরা কত দ্রুত অর্থ, অস্ত্র, শিল্প সক্ষমতা ও রাজনৈতিক ঐক্যকে বাস্তব পদক্ষেপে পরিণত করতে পারে তার উপর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।